বিএনপি সরকার নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার পরে প্রথম বাজেট ঘোষণা করা হলো আজকে। এবং এই বাজেট ঘোষণার পরে স্বাভাবিকভাবেই বিভিন্ন ধরনের আগ্রহ উদ্দীপনা আমরা লক্ষ্য করছি। কিন্তু আমাদের বিবেচনায় এই বাজেটটি বাংলাদেশে এই মুহূর্তে যে অর্থনৈতিক সংকট বিরাজ করছে, সেই অর্থনৈতিক সংকটকে দূর করতে পারবে না, বরং অর্থনৈতিক সংকটটিকে আরো ঘনীভূত করবে। এবং এটি একটি জনতুষ্টিমূলক বাজেট। তার কারণ হচ্ছে যে অন্তত 5টি বিষয় এখানে লক্ষ্য রাখা দরকার। প্রথমত, এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ বাজেট, যেটা লাস্ট ইয়ারের বাজেটের চেয়ে প্রায় 17% বেশি। দ্বিতীয়ত হচ্ছে, এই বাজেটে সামাজিক সুরক্ষা খাতের যে বরাদ্দ রাখা হয়েছে, এটিও বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ। তৃতীয়ত, যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে পে স্কেল ঘোষণা করা হয়েছে, সেটিও বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ পে স্কেল। এবং এনবিআর যে চতুর্থ যে ব্যাপার, যে এনবিআর যে রেভিনিউ লক্ষ্যমাত্রা এবার নির্ধারণ করেছে, এটিও বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ। এবং পঞ্চম যে ব্যাপারটি, সেটি হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে সর্বোচ্চ রাজস্ব ঘাটতি বিরাজ করছে, প্রায় 2.5 লক্ষ কোটি টাকার মতো। ফলে সরকার যে বাজেটের যে বিষয়গুলোকে আমরা দেখলাম, একটা ওয়েলফেয়ার স্টেট তারা করতে চাচ্ছে, কিন্তু ওয়েলফেয়ার স্টেটের জন্য যেরকম ভর্তুকি দিতে হবে, এটি দেওয়ার জন্য যে ধরনের ফান্ড দরকার, এই ফান্ড কিন্তু সরকারের রাজস্ব যে ঘাটতি এই মুহূর্তে বিরাজ করছে, সেই রাজস্বের মাধ্যমে তারা এটা উত্তোলন করতে পারবে না। ফলে স্বাভাবিকভাবেই তাদেরকে আরো বেশি লোনের দিকে ঝুঁকতে হবে। এবং লোনের ক্ষেত্রে দুটো সোর্স, একটি বৈদেশিক লোন আর একটি অভ্যন্তরীণ লোন। দুই ধরনের লোন দুই ধরনের সংকট তৈরি করবে। অভ্যন্তরীণ ব্যাংকিং খাতের লোনের ফলে ব্যাংকগুলো সরকারকে লোন দেবে, এবং এর ফলে এটার একটা চাপ পড়বে বেসরকারি খাতে, তথা বিনিয়োগ কমে যাবে, কর্মসংস্থান কমবে, এবং বেসরকারি খাতটা আরো সংকুচিত হওয়ার একটা আশঙ্কা থাকবে। অন্যদিকে যখন আমরা যে বৈদেশিক যে ঋণ, এই ঋণের ফলে সুদ বাড়বে, একদিকে ঋণের সুদের বোঝা বাড়বে, সেই সুদ পরিশোধ করতে গিয়ে সরকারকে আবারও লোন নিতে হবে। এবং বৈদেশিক ঋণের ফলে যে সকল শর্ত আরোপ করা হবে, এটা অর্থনীতিকে আরো চাপ সৃষ্টি করবে। অর্থাৎ আমাদের যে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষ, তাদের উপরে করের বোঝা আরো বাড়বে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়বে, বিদ্যুতের দাম ইতিমধ্যে বেড়েছে, জ্বালানির দাম বেড়েছে, গ্যাসের দাম বেড়েছে, এবং পরিবহন খরচ বেড়েছে, এবং মূল্যস্ফীতি বেড়েছে। অন্যদিকে যেটা জনগণের প্রকৃত আয়, সেই আয় কিন্তু কমছে। ফলে সার্বিকভাবে মানুষকে আরো বেশি ব্যয় সংকোচন নীতি অবলম্বন করতে হবে, যেখানে সরকারের ব্যয় সংকোচন নীতি অবলম্বন করার কথা, কিন্তু সরকারের এই যে বিরাট একটা বাজেট, এই বাজেটের ঘানি টানতে গিয়ে জনগণকে কিন্তু তার যেটা প্রাত্যহিক যে প্রায়োরিটি, সেই প্রায়োরিটির অনেকগুলো খাতকে ছেটে ফেলতে হবে। এবং এটার ফলাফলে মূল্যস্ফীতি যেমন বাড়বে, মুদ্রাস্ফীতিও বাড়বে, জনগণের প্রকৃত আয় কমবে, এবং পুষ্টি সহ নিত্য প্রয়োজনীয় যে কনজাম্পশন, এটা কিন্তু জনগণের তরফ থেকে কমতে থাকবে। এবং এর ফলে আমরা দেখব যে খুব শীঘ্রই আমরা এটা দেখতে পাবো যে আমাদের যে অর্থনৈতিক খাতে, যেটাকে বলা হচ্ছে যে নিউ পুয়ার বা নতুন গরিব, এই নিউ পুয়ারের সংখ্যা বাড়বে। নিউ পুয়ার কারা? যারা ঠিক সে অর্থে ট্রেডিশনাল অর্থে যে গরিবের যে সংজ্ঞা বা দারিদ্র্যের যে সংজ্ঞা, সেরকম না, কিন্তু এই নিউ পুয়ার মানে হচ্ছে যারা কনজাম্পশন নেটের একেবারে তলানিতে অবস্থান করছে কিংবা ছিটকে পড়েছে। এই যে ব্যাপারটা হবে 9,38,000 কোটি টাকার এই বাজেটের ফলে, এই পুরোটাই জনগণের উপর এসে চাপ সৃষ্টি করবে। এই 9,38,000 কোটি টাকার বাজেটের মধ্যে অনুৎপাদনশীল পরিচালন ব্যয় ধার্য করা হয়েছে 6,38,000 কোটি টাকা, এবং উন্নয়ন ব্যয় ধার্য করা হয়েছে মাত্র 3 লক্ষ কোটি টাকা। সেই উন্নয়ন ব্যয়ের একটা বড় অংশ, 1,70,000 কোটি টাকা হচ্ছে থোক বরাদ্দ হিসেবে নির্ধারণ করা হয়েছে। থোক বরাদ্দ নির্ধারণ করার কারণে এগুলো অনির্দিষ্ট থাকবে, কোথায় কিভাবে খরচ হবে তার ব্যাপারটা লোকেট করা খুব কঠিন হবে। এবং এর ফলে যেটা অবকাঠামোগত উন্নয়ন সহ অন্যান্য গুণগত উন্নয়ন, সেগুলোতে বরাদ্দ কম থাকার কারণে আস্তে আস্তে বিনিয়োগের দিকেও এটা চাপ তৈরি করবে, বিনিয়োগ এবং কর্মসংস্থান কমতে থাকবে। এবং এর ফলে সরকার যেটা বলেছিল যে তারা 1.5 বছরের মধ্যে 1 কোটি কর্মসংস্থান তৈরি করবে, সেই কর্মসংস্থান কিন্তু তৈরি হবে না। ফলে সার্বিকভাবে বলতে গেলে যে সরকারের যে রাজনৈতিক জনতুষ্টিমূলক একটা অবস্থান, এই অবস্থানের খেসারত দিতে হবে জনগণকে, এবং তাদের যে একটা জনতুষ্টিমূলক বাজেট দেওয়ার মাধ্যমে তারা তাৎক্ষণিক বাহবা কুড়াতে চাচ্ছে, এটার ফলে জনগণের জীবনে আরো নাভিশ্বাস সৃষ্টি হবে এবং অর্থনৈতিক চাপ
বাড়তে থাকবে